আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেভ। আমাদের নিয়মিত আয়োজনের প্রতিটি পর্বে আমরা চেষ্টা করি স্বাস্থ্য সংক্রান্ত নানা তথ্য এবং পরামর্শ দেবার। তারই ধারাবাহিকতায় আজ আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি পেপটিক আলসার ডিজিজ, এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। দর্শক, উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার আব্দুর রহিম মিয়া, যিনি গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ, সাবেক চেয়ারম্যান গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। থ্যাংক ইউ। স্যার, আমাদের পরিবারগুলোতে প্রায় প্রত্যেকটি ব্যক্তি বুকে জ্বালা পোড়া, যন্ত্রণা, মানে তীব্র ব্যথা, কষ্ট, বিভিন্ন ধরনের সমস্যাগুলো নিয়ে সাফার করছে এবং সকলে ধরেই নেয় যে আমার অ্যাসিডিটি হয়েছে বা গ্যাস্ট্রিক হয়েছে। এই যে গ্যাস্ট্রিক হয়েছে এই টার্মটি ব্যবহার করে, আমরা আসলে শুরুতে জানতে চাই পেপটিক আলসার ডিজিজ বলতে কি বুঝি? আলসার মানে হলো ক্ষত বা ঘা, বাংলায় আমরা বলি। তো কোনো জায়গায় যেমন আমি একটা পরে গেলাম, আচার খেলাম, এক জায়গায় তো ঘষা খেলাম, দেখে ছুটে যায়, এটার নাম ইরোশন। কিন্তু যখন ঘা হবে এই ইরোশন আর একটু ডিপ হবে, এবং সাইজ একটু বড় হবে। ইরোশনগুলোর সাইজ সাধারণত লেস দ্যান 5 মিলিমিটার হয়, 5 মিলিমিটার কম সাইজ হয়। আর আলসার সাইজ মোর দ্যান 5 মিলিমিটার, 5 মিলিমিটার উপরে হবে সাইজ বড়। এক। দুই নম্বরে আমরা পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার, তার মানে কি? এটা এই আলসারটা কোথায় হবে? গ্যাস্ট্রিক মানে স্টমাক হবে। এটা কমন টার্ম, লেমন টার্ম, যে গ্যাস্ট্রিক হয়েছে, আমার গ্যাস্ট্রিক হয়েছে। পেট ব্যথা হলে আমাদের দেশে বেশিরভাগ লোকেরাই পেটের সমস্যা মানে পেট ব্যথা, পেটে গ্যাস হওয়া, পেট ফোলা, ফাঁপা ইত্যাদি, গলা বুক জ্বলা ইত্যাদি হলেই তারা ডাক্তারের কাছে প্রেজেন্ট করে। কিভাবে? বলে, স্যার আমার তো গ্যাস্ট্রিক হয়েছে, আমার অনেক দিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যা। হ্যাঁ, অনেক দিনের গ্যাস্ট্রিকের সমস্যা। তখন আমরা যেমন আমরা বিশেষজ্ঞ, তারাও প্রশ্ন করি, গ্যাস্ট্রিক তো আমি ডায়াগনোস করবো, আপনি বলবেন আপনার সমস্যাটা কি। তখন রুগী বলবে, দেখলে স্যার আমার তো পেট ব্যথা করে, আমার গ্যাস্ট্রিক হয়, সেটা খাইলে হয় না, না খাইলে হয়, সেটা আমরা প্রশ্ন করে বের করি। এক। দুই নম্বর হলো যে এই গ্যাস্ট্রিক মানেই কিন্তু টার্মটা কিন্তু এটা কমন টার্ম ইউজ বাই দ্য জেনারেল পিপল, কিন্তু এটা আমাদের মেডিকেল সায়েন্স এটার নাম হলো পেপটিক আলসার ডিজিজ। এটা এমন একটা ডিজিজ যেটা মানুষের খাদ্যনালী যেটা আছে, খাদ্যনালীর উপরি অংশ বা প্রথমের দিকে যে অংশটা, যেমন এসোফেগাস আছে, স্টমাক আছে, তারপরে ডিউডেনাম আছে, এই সমস্ত এলাকায় সাধারণত এই সাইডে সাধারণত এই পেপটিক আলসারগুলো হয়। এই নির্দিষ্ট জায়গায় কেন হয়? নির্দিষ্ট জায়গায় হয় কারণটা হলো যে এই যে আমরা বললাম যে পেপটিক আলসার ডিজিজ, এখানে স্টমাক থেকে আমরা যে খাদ্য খাই, হজম করার বিভিন্ন ধরনের জারক রস তৈরি হয়। আচ্ছা। তো এখানে ধরেন পেপটিক, আমরা যখন মাছ মাংস খাই বা আমিষ জাতীয় খাদ্য খাই, সেগুলা শুরুই হয় পাকস্থলীতে যেয়ে, এবং কি দিয়ে? পেপসিন নামক একটা এনজাইম দিয়ে, এবং এটাই পাকস্থলী থেকেই তৈরি হয়। যখন এই তৈরি হয়, এবং এই যে পেপসিন কিন্তু একা কাজ করতে পারে না, এর অ্যাক্টিভিটির জন্য অ্যাসিড লাগে। সেই অ্যাসিডটা কোথা তৈরি হয়? এটা পাকস্থলীতে তৈরি হয়। তো একটা হরমোনাল ইনফ্লুয়েন্স এটা হয়, তার নাম কি? গ্যাস্ট্রিন। কোথা থেকে হয়? পাকস্থলীর নিচের অংশ অ্যান্ট্রাম, এখান থেকে পাকস্থলীর 5টা অংশ আছে, তার নিচের অংশ যেটা সেটা হলো অ্যান্ট্রাম। মোস্ট ডিস্টাল পার্ট হলো পাইলোরাস বা প্রিপাইলিক এরিয়া। তো এখন কথা হল, এই যে গ্যাস্ট্রিন যেটা সেটা পাকস্থলীতে তৈরি হয়, গ্যাস্ট্রিক অ্যাসিড পাকস্থলীতে তৈরি হয়। এই গ্যাস্ট্রিক অ্যাসিড এবং পেপসিন নামক যে এনজাইমটা হয়, এই দুইটার ডুয়াল অ্যাকশনে পাকস্থলীতে ক্ষত হতে পারে। আচ্ছা আচ্ছা। পাকস্থলীতে ক্ষত হতে পারে লয়ার এন্ডে, নিচের প্রান্তে, নিচের শেষে অংশে, এবং ক্ষুদ্রান্তে বা ডিউডেনাম আমরা বলি। ডিউডেনামের আবার 4টা পার্ট আছে, তার মধ্যে প্রথম ভাগে সাধারণত এই পেপটিক আলসারগুলো হয়ে থাকে, সেকেন্ড পার্টও হতে পারে। তো এখন এই যে এই অ্যাসিড পেপটিক অ্যাক্টিভিটির কারণেই এই ক্ষতগুলো হয় বলে এর নাম হলো পেপটিক আলসার ডিজিজ। এবং এই পেপটিক আলসারের কারণে যে সিমটমগুলো হয়, যেমন পেইন অ্যাবডোমেন হয়,
তারপরে কারো কারো বমি হয়, আচ্ছা। রক্ত বমি হয়, কালো পায়খানা হয়, পেট ফোলা ফোলা, পেটে গ্যাস ইত্যাদি এরকম হয়। তো এটা কিন্তু এই সিমটমগুলো হয়। আচ্ছা, তো তাহলে সেই জন্যই এর নামটা হলো, এটা হলো ডিজিজ। এটা হলো ডিজিজ লক্ষণ, তাহলে হলো ডিজিজ হলো এটা উপসর্গ প্রকাশ পেতে পারে। উপসর্গ। এখন বাচ্চারাও দেখি অ্যাসিডিটিতে ভোগে এবং হর হামেশাই ওষুধ নিচ্ছে, অ্যাসিডিটির ওষুধ খাচ্ছে, গ্যাসের ওষুধ খাচ্ছে, দিনে 2 বার, কেউ আবার 3 বারও খাচ্ছে। এই যে হ্যাবিচুয়েটেড করে ফেলছে, এটা কি তার ক্ষতির কারণ হতে পারে কিনা? অবশ্যই। এবং এটা আমরা বলবো, আমরা ইটিওলজি যখন ইটিওলজি মানে কারণ, এই ডিসটা কারণ যখন আমরা বলবো, তখন কিন্তু দেখবেন যে বাচ্চাদের কী কারণে এই পেটের ব্যথা হয়, গ্যাস হয়, ফুলি ফাঁপে। আমরা তো কমনলি এবং পেডিট্রিশিয়ানরা তারা করে কি ফ্রিকোয়েন্টলি অ্যান্টাসিড সিরাপ দিয়ে দেয় বা এস্টো ব্লকার দিয়ে দেয়। ইট ইজ নট কারেক্ট। কারণটা কি, তাদের সিমটম হয় অন্য রোগীর এই অন্য কারণে, যেটা দিয়ে পেপটিক আলসার, যে কারণে পেপটিক আলসার হয় সেই কারণেই, ওই রোগটার কারণেই আবার মানে ওই যে ইটোলজি বা ফ্যাক্টরটা পেপটিক আলসার করে, এই ফ্যাক্টরের কারণে পাকস্থলীতে আর একটু পরিবর্তন হয়। আচ্ছা, সেই কারণে এটা গ্যাস্ট্রাইটিস বলি আমরা, বা এটা এসপাল। আচ্ছা, পরে বলবো আমরা একটু, তাহলে সুবিধা হবে না বুঝতে। এসপালিটিস মানে একটা অর্গানিজম, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, আচ্ছা, যেটা পাকস্থলী অ্যান্টামৃত কলোনাইজেশন করে, মানে এটাই বসবাস করে, বাসা বাড়ি বানায়, এখানেই থাকে এবং এখান থেকে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে। এই ব্যাকটেরিয়া বিভিন্ন জিনিস প্রডিউস করে, যার জন্য এই ক্ষতিটা হয়। তো এখন কথা হলো যে এই যে বাচ্চাদের কি হয়, বাচ্চাদের কিন্তু পেপটিক আলসার ভেরি রিয়ার। তাদের কি হয়, এই এসপালিটিক অ্যাসিডের গ্যাস্ট্রাইটিস হয় বা গ্যাস্ট্রোপ্যাথি হয়। সেই গ্যাস্ট্রোপ্যাথির কারণে বাচ্চাদের কি হয়, তাদের পেটের মধ্যে গ্যাস হয়, পেট ব্যথা করে, অস্বস্তি লাগে, এই পেট ফোলা ফোলা লাগে। কেউ কেউ বলে আবার বাচ্চা খাইতে চান, অল্প খাইলে নাকি পেট ভরে যায়, এরকম হয়। কিন্তু তাহলে এটা কি দিয়ে হয়, এই এসপালি অর্গানিজম ইনফেকশনের কারণে হয়। ইট ইজ নট ডিউ টু পেপটিক আলসার ডিজিজ। তো স্যার, এই বাচ্চাদের এস পাইলোরি এই যে ইনফেকশনটা হচ্ছে, এটার কারণগুলো কি? মানে যে কোনো বাচ্চারই কি হতে পারে? আচ্ছা, কারণ হ্যাঁ, যে কোনো বাচ্চা হতে পারে। আমাদের বাংলাদেশে এস পাইলোরির প্রিভ্যালেন্স হলো অ্যাডাল্ট পপুলেশনে মোর দ্যান 92%, আর চিলড্রেন আপ টু 5 ইয়ার্স 85%। তার মানে হলো যে এটার এই এসপাইল ইনফেকশনটা অনেক আগে থেকেই আমাদের আছে, যার কাজে আমাদের আমরা যারা বয়স্ক তাদের মধ্যে এটার প্রিভ্যালেন্স প্রাদুর্ভাব অনেক বেশি। আচ্ছা, আবার এখন তো যারা ঠিক না, আবার এখন যারা বাচ্চা, 5 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা, তাদের কিন্তু আমাদের তুলনায় কম। কি কারণে? এটা একটা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া তার মানে কি, স্যানিটেশনের সাথে ইনভলভ আছে। যেখানে স্যানিটেশন সার্ভিসটা পোর, হাইজিনিক স্ট্যাটাসটা পোর, আচ্ছা, সেখানে কিন্তু এই অর্গানিজমটা গ্রো করতে পারে। এটা কিভাবে হয়? আচ্ছা। এটা ফিক ওরাল, মানে পায়খানার মাধ্যমে সাধারণত এটা ছড়ায়। আমার এসপাইল ইনফেকশন আছে, আমি যে পায়খানা করলাম, আমি যেখানে পায়খানা করলাম, তারপরে অন্যজন সেই পায়খানা করলো, আমি যেটা দেয়া আমার স্যানিটেশন কাজ করলাম, ওয়াশিংয়ের কাজ করলাম, সেই একই জিনিস ইউটেন্সিলটা অন্যজন ব্যবহার করলো, এরকমভাবে সাধারণত কন্ট্রোল। অথবা আমি পায়খানা করে আসলাম, আমি হাত ভালো করে না দিয়ে ভাত খেলাম বা তরকারি খেলাম, অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, সেই খাওয়াটা অন্যজনে খেলো, তাহলে আমার মাধ্যমে কিন্তু ছড়িয়ে যেতে পারবে। ফিক ওরাল রুট বলি আমরা, এইভাবে সাধারণত এটা ট্রান্সমিশন হয়। তো যার জন্য বাচ্চারা তো এটা বেশি, ওরা তো ছোটবেলায় তো বাচ্চারা মাটিতে পাইলে ছেলে খুঁটে খায়, যা পায় তাই খায়, মাটিও খায়, এরকম আর কি। কোনো যারা পোর হাইজিন মেইনটেইন করে তাদের জন্য এই স্পাইল ইনফেকশনটা কমন, এবং পার্টিকুলারলি গ্রাম এলাকায় কিন্তু এর প্রিভ্যালেন্সটা বেশি। কি কারণে? এই যে স্যানিটেশন স্ট্যাটাস যেটা, সেটা গ্রাম এলাকায় এখন অবশ্য আপগ্রেডেশন হচ্ছে। হ্যাঁ, এখন তো পায়খানা সবাই মোটামুটি কম বেশি স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করি আমরা গ্রাম এলাকায়, কিন্তু আগে তো এটা ছিল না। তাই ছিল না মানে যেমন আমার বয়স 60 আপ, তো তাহলে এরকম বয়স হলেও তো তাহলে আমি তো পেয়েই আসছি অলরেডি, তখন তো এই এত স্যানিটেশন ছিল না। কিন্তু এখন যদি আমি স্টাডি করি যে আমার গ্রাম এলাকায় আমার এই বর্তমানে বাচ্চাদের মধ্যে প্রেক্ষাপটটা কিরকম, তাহলে কিন্তু দেখবে যে অনেক কম দেখা যাবে, বিকজ অফ স্যানিটেশন, ইমপ্রুভমেন্ট অফ দ্য স্যানিটারি লেভেল, স্যানিটেশন লেভেল। তো যার জন্য বাচ্চাদের এটা এখন কম। স্যানিটেশনের ক্ষেত্রে কি পোর হাইজিন, নাকি মানে বিভিন্ন ধরনের ফুচকাগুলো খাচ্ছে
বা বাইরের খাবার খাচ্ছে এগুলো থেকে পোর স্যানিটেশনের কারণেই এটা সাধারণত এই ফুসকার মাধ্যমে ছড়ায়। আচ্ছা আচ্ছা ফুসকা কন্টামিনেশন হয়, সেখান থেকে বাচ্চা পেয়ে যায়। এটা হলো ব্যাপার। যারা আপনারা দেখবেন যে যারা এই যে ফুসকা বা বিভিন্ন একদম পথচারীদের থেকে বিভিন্ন হ্যাঁ, ধরনের খাবারগুলো খাচ্ছে মানে পথে পথে বিক্রি করে বা বিভিন্ন আপনার কি বলে ফুড সেন্টারে বিক্রি করে, সেটা যারা পাক করে এবং যারা সার্ভিস করে তাদের অবস্থা যদি দেখেন ভালো করে বাংলাদেশে, যে তারা খুব হাইজিনিক স্ট্যান্ডার্ডটা মেনটেন করে না। একদমই তাই। তো কাজেই এবং তাদেরকে দেখলে শরবতগুলো আগে খাচ্ছে, হ্যাঁ একদম লেবুর জুসগুলো, লেবুর শরবত একদম বাইরে থেকে কিনে খায়। সবগুলাই ফুড আর ওয়াটার মানে এটাই। তো সেই জন্য আপনার জানেন কি বলবো আপনাকে, তো এই সমস্ত কারণে বাচ্চাদের এটা বেশি হয়। পেপটিক আলসার ডিজিজ শুধুমাত্র হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশনের দ্বারাই হচ্ছে? এই তো আমি এখন আবার আসতেছি, কথা হলো যে তাহলে হোয়াট আর দ্য কজেস বা একদমই এটা খুবই গুরুত্বপূর্ণ পেপটিক আলসার ডিজিজ এবং কেনই বা হয়, কি কারণে হচ্ছে? হ্যাঁ, এটা আমরা জানি যে আমাদের শরীরে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের ন্যাচারাল কিছু সিস্টেম দিয়ে রাখছে যাতে আমার এই রোগ না হয়, এই রোগ না হয়। সে পাকস্থলীতে ওই রকম কিছু জিআই ট্র্যাক্টে এরকম কিছু প্রোটেকশন বেরিয়ে দেওয়া আছে যাতে আমার গ্যাস্ট্রিক না হয় বা অন্য ডায়রিয়া না হয় ইত্যাদি বিভিন্ন প্রোটেকশন দেওয়া আছে। এটা খোদা তৈরি করে দিচ্ছে, শরীরে আছে। কিন্তু যখন এটা কি যেমন একটা আছে যে নর্মাল এপিথেলিয়াল লাইনিং যেটা এটা টাইট থাকে, এখান থেকে সহজে অর্গানিজম বা বাইরে ঢুকতে পারে না। তারপর এখান থেকে অনেকগুলো জিনিস তৈরি হয়, যেমন বাইকার্বনেট, মিউসিন, প্রোস্টাগ্ল্যান্ড, এগুলো তৈরি হয়, এগুলো প্রোটেকশন করে এই বিভিন্ন ধরনের। তো এই সমস্ত প্রোটেকশন লেভেলগুলো যখন কমে যায় শরীরে কোনো কারণে, তখন কিন্তু তাহলে ব্যাকটেরিয়া ঢুকতে পারে। এই যে আমরা যে বললাম, যে কথা বললাম যে ইসপাল ইজ দ্য মেইন কজ অফ পেপটিক আলসার ডিজিজ, তাহলে ব্যাকটেরিয়া তো আমার শরীরে ঢুকা লাগবে তো। তো সেই জন্য যখন এই যে কোনো কারণে এই যে নর্মাল এই ব্যারিয়ারটা, প্রোটেক্টিভ ব্যারিয়ার এবং ইনসাইটিক এজেন্ট, এই দুটার মধ্যে যখন অ্যাক্টিভিটিটা ইমব্যালেন্স হয়ে যাবে, তখনই কিন্তু সেটা ক্ষতি করতে সমর্থ হবে। সেই জন্য এসপালিস থাকলে সবারই পেপটিক আলসার হয় না। এক, এটা আমি বলতেছি। আবার এর একটা কারণ আছে, যেমন আপনার বললাম যে there are several strains of E. pylori. All strains are not ulcerogenic. Some are ulcerogenic, some are carcinogenic. কার্সিনোজেনিক হতে পারে? স্টোমাক, হ্যাঁ, মানে এখান থেকে ক্যান্সার হয়ে যেতে পারে একজন ব্যক্তির। এই যে প্রিন্সিপালি দ্য ইম্পর্টেন্ট কজ অফ স্টোমাক, যেহেতু এটা বসবাসী করা বসতবার ইওর স্টোমাকে, কাজেই ওইটা যে কোনো সময় ক্যান্সার বাধা দিতে পারে, ক্যান্সার বাধা দিতে পারে, করতে পারে। এবং এটা টিল ডেট এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ স্টোমাক। আচ্ছা আচ্ছা, এলে এক। দুই নাম্বার, তাহলে আমরা এখন ইটোলজিক্যাল, যদি ইটোলজি মানে কারণ হিসেবে ধরি, তাহলে এসপাইরাল ইনফেকশন ইজ দ্য মোস্ট কমন কজ অফ পেপটিক আলসার ডিজিজ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। ইন বাংলাদেশ আমরা স্টাডি করে দেখছি, আমাদের ডিপার্টমেন্ট এবং সারা দেশে, সারা বাংলাদেশে অনেকগুলো লাইক আদার ওয়েস্টার্ন কান্ট্রিজ আমরা অনেক স্টাডি করছি, আমি নিজেও অনেকগুলো স্টাডি করছি। তো এর মধ্যে দেখা যায় যে পেপটিক আলসার, তার মধ্যে পেপটিক আলসার কয়টা টাইপ, এটা আগে বুঝতে হবে। একটা হলো গ্যাস্ট্রিক, যেটা আমরা কমন বলে গ্যাস্ট্রিক আলসার বলি আমরা, তাকে বলে গ্যাস্ট্রিক হয়েছে আমার রুগীরা বলে। তো গ্যাস্ট্রিক যেটা স্টমাকে হয়। আর দুই নম্বর হলো ডিউডেনাল আলসার ডিজিজ। এই ডিউডেনাল আলসার ডিজিজ হলো মোর কমন দ্যান গ্যাস্ট্রিক আলসার। এবং আর অন্যান্য জায়গায় ইসোফেগাসের লোয়ার পার্টে সেখানেও হইতে পারে। আবার কোনো রোগীর আগের গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি করা আছে, এই সাইড হতে পারে। কিছু আনকমন সাইট আছে, যেমন আমরা বলি অ্যাপেন্ডিকুলার পয়েন্ট, অ্যাপেন্ডিক্স। এইখানে যদি এই আমরা যেটা বলি অ্যান্ট্রাল টিস্যু বা গ্যাস্ট্রিক টিস্যু ওখানে থাকে, সেখানে কিন্তু ওইখানে ঘা হইতে পারে। তার মানে এই গ্যাস্ট্রিক টিস্যু যেখানে যেখানে আছে, যে সেখানে এই ব্যাকটেরিয়ার জন্য আপনার পেপটিক আলসার হতে পারে। এটা এক। দুই নম্বর হলো যে স্টমাকের আবার 5টা সাইট আছে মানে গ্যাস্ট্রিক আলসারের। তার মধ্যে মোট কমন হলো বডি এবং অ্যান্টামের যে জাংশনটা আছে অ্যালং দ্য লেসার কার্ভেচার, সেখানে সাধারণত এই ক্লাসিক্যাল টাইপটা হয়। তো ক্লাস 1 যেটা টাইপটা, এটা এখানে হয়। তো এটার মধ্যে আপনার ওই গ্যাস্ট্রিক অ্যাসিড লেভেল, পেপটিন লেভেল মোটামুটি লাইক ডিউডেনাল আলসার ডিজিজ থাকে। আচ্ছা, আরটা হলো যে গ্যাস্ট্রিক আলসারের সাথে আবার ডিউডেনাল আলসার থাকে। তাদের বেলাতে একদম দিস পেশেন্ট উইল বিহেভ লাইক ডিউডেনাল আলসার ডিজিজ। তো এই ব্যথা তাহলে সমস্যা কি, এই দুইজনে কিন্তু এই দুই গ্রুপের রোগী মানে গ্যাস্ট্রিক আলসার ইনট্রাম বা টাইপ 1 এবং টাইপ 2, এই দুইটাই ডিউডেনাল আলসার ডিজিজের মতো
সিমটম নিয়ে প্রেজেন্ট আচ্ছা করবে। আচ্ছা হ্যাঁ, সিমটম প্রেজেন্ট করবে। আর একটা হলো যে আমি একটু বলি নেই, সেটা হলো যে এই যে আমরা ইটোলজি যখন ধরি, প্রথম হইলো আমরা বললাম যে এইচ পাইলোরি, এইচ পাইলোরি ডিউরিন আনসার বলা মোর দ্যান 95%, আচ্ছা আর গ্যাস্ট্রিক আলসার বলি আমরা 60 to 80% ইজ ডিউ টু এইচ পাইলোরি। মানে এইচ পাইলোরির কারণে 60 to 80% অফ দ্য গ্যাস্ট্রিক আলসার হয়। আর ডিউরিন আলসার আবার যেটা বাল্বের যেটা হয় ক্লাসিক্যাল সাইড যেটা, সে তার মোর দ্যান 95% আপনার এইচ পাইলোরি দিয়ে হয়। তাহলে কত ইম্পর্টেন্ট, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কালপ্রিট টু প্রডিউস দিস পেপটিক আলসার, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো তাহলে আমাদের মোস্ট কমন কজ। সেকেন্ড কমন কজ হলো যে আমরা আমাদের শরীর ব্যথা, গিটা বেদনা বা জয়েন্ট বেদনা যেটাই বলি, আমরা এই সমস্ত নিবারণের জন্য বিভিন্ন বেদনা নিবারক ওষুধ আমরা খাই, তাই না? হর হামেশা খাচ্ছি আমরা। এটা পল্লী চিকিৎসক ব্যবহার করে, এমনি এমনি কিনে খায়, আমাদের প্রেসক্রিপশন ছাড়াও অনেক ওষুধ বিক্রি হয়। এর মধ্যে অনেকগুলো জিনিস আছে, যেমন ইন্ডোমিথাসিন, তারপরে আপনার ক্লোফেনাক গ্রুপ, তারপরে ক্লোফেনাক বা ডাইক্লোফেনাক যেটাই বলি, ক্লোফেনাক গ্রুপ, এই সমস্ত ওষুধ খাইলে পাকস্থলী, শুধু পাকস্থলী না, খাদ্যনালীর উপরের যে কোনো অংশে ক্ষত হতে পারে। তার মধ্যে এই ওষুধগুলো সাধারণত আমরা যে ওষুধগুলো খাই, এগুলো সাধারণত স্টমাক থেকেই অ্যাবজর্পশন হয় বেশি। এখানে তারা ফ্র্যাকশনেটেড হয়, মানে এটা টুকটাক টুকটাক করে ভাঙে, বা এখান থেকে অ্যাবজর্ব হয় ওর যত ওষুধ আমরা খাই। তো এটা সাধারণত কোন স্টমাকের দুইটা কার্ভেচার আছে, একটা গেটার কার্ভেচার আর লিসার কার্ভেচার। এই গেটার কার্ভেচারের অংশ থেকে, মিডল অংশ থেকে সাধারণত এই অ্যাসিডগুলো হয়, এই ড্রাগের পার্টিকেলগুলো অ্যাবজর্পশন হয়। তো কাজেই যে নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ যারা যেগুলো খাই আমরা, সেটা পাকস্থলী প্রোটেকশন দেওয়ার মধ্যে প্রোস্টাগ্ল্যান্ডিন আমরা আলাপ করলাম কত নাকি, এই সেলগুলোর থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয়। এখান থেকে যখন অ্যাবজর্পশন হয় তখন এটা ডাইরেক্ট একটা ড্যামেজ করতে পারে, আর একটা হলে প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিট করেছে পাকস্থলীর সেলগুলোতে, ওয়ালের সেলগুলো থেকে, মিউকোজাল সার্ভিস থেকে। এই মিউকোজাল সার্ভিসের যে সেলগুলো থাকে, যে প্রোস্টাগ্ল্যান্ডিন সেক্রেশন করে, এটা সিনথেসিসটা ব্লক করে দেয়। হ্যাঁ, এটা ব্লক করে দেয়, যার জন্য এইভাবে তাহলে একটা ডাইরেক্ট ইনজুরি করতে পারে, আরটা হলো বাই ইনহিবিটিং দ্য প্রোস্টাগ্ল্যান্ডিন, যেটা হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট প্রোটেক্টিভ ব্যারিয়ার ফর মিউকোজাল সারফেস, বা ঝিল্লি যেটা আছে তার সারফেসটাকে প্রোটেকশন দেওয়ার জন্য এইভাবে এটা তেল করতে পারে। আর একটা হলো যে এই দুইটা গ্রুপ গেল, আর একটা গ্রুপের মধ্যে স্টিল দেখা যায় প্রায় 10 থেকে 20% রোগীর বেলায় তার পেপটিক আলসার আছে, কিন্তু তার কারণ খুঁজে পাওয়া যায় না। এটাকে বলে আমরা ইডিওপ্যাথিক টাইপ। এবং তার মধ্যে এক্সাম্পল কি, যেমন আমরা বলি যে জোলিনজার-ইলিসন সিনড্রোম, এটাও এক টাইপের পেপটিক আলসার ডিজিজ, কিন্তু ম্যালিগন্যান্ট টাইপের পেপটিক আলসার ডিজিজ। কীরকম? এটা ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল। এটা গ্যাস্ট্রিক যে পাকস্থলী থেকে বললাম যে অ্যান্টাম থেকে জি সেল থাকে, সেখান থেকে এই গ্যাস্ট্রিন তৈরি হয় বাই হরমোনাল ইমব্যালেন্স, হরমোনাল ইনফ্লুয়েন্স। তারপর হলো যে হরমোনাল ইনফ্লুয়েন্স তৈরি হয়, এবং এটাই গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনটা কন্ট্রোল করে। স্টমাক থেকে যে কতটুকু সিক্রেশন হবে আমরা যে খাই, তারপরে এই গ্যাস্ট্রিন তৈরি হয়, রিলিজ হয়। যেহেতু এটাই কতটুকু অ্যাসিড প্রোটেকশন করবে বা সিক্রেশন হবে, এটাই কন্ট্রোল করে। এটাই কন্ট্রোল করে, এবং এটাকে যখন বেশি হয়ে যায় ইনহিবিট করার জন্য সোমাটোস্টেরিন ডি সেল ওই একই রিজনে থাকে, সেইটা আবার সোমাটোস্টেরিন তৈরি করে এই ডি সেলগুলোতে, স্টমাকেরই কিন্তু এগুলা। তো এই ডি সেলগুলো যখন ইনহিবিট করে, তখন দুইটার মধ্যে কাউন্ট্রাকশন হয়ে দাঁত তৈরি করা যাবে না, বা আর বেশি প্রোডাকশনের প্রয়োজন নাই, যা হয়েছে এটুকু এনাফ, এই গেল একটা। তো যার জন্য দেখা যায় যে নর্মালি এই পেপটিক আলসার কিন্তু হয় না। যখন এই দুইটার মধ্যে ইমব্যালেন্স হয়, তখন অ্যাসিড তৈরি বেশি হয়, গ্যাস্ট্রিন তার মধ্যে পেপটিন আছে, এই দুইটা তখন আপনার পেপটিক আলসার ডিজিজ করে। এই হলো একটা। দ্বিতীয় কথা হলো যে এরকম জোলিনজার-ইলিসন সিনড্রোম এরকম গ্যাস্ট্রিন তৈরি অনেক বেশি হয়। তো এবং তার অনেকগুলো সিমটম থাকে, যেমন রিফ্র্যাক্টরি অ্যাবডোমিনাল পেইন। রিফ্র্যাক্টরি মানে কি? এই পেইন সহজে কন্ট্রোল করা যায় না, কমানো যায় না। কোনো কোনো রোগীর দেখা যায় যে তার ডায়রিয়া হয়, ওয়াটারি ডায়রিয়া হয়, এবং সিভিয়ার ভমিটিং হয়, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন এবং ওয়াটারি ডায়রিয়া এইগুলো হয়। তো এই রোগের তার পরীক্ষাটাকে করে তারপরে আমরা ডায়াগনোস করতে পারি। এই কারণগুলোর ক্ষেত্রে শনাক্তকরণ করব কি করে, এবং চিকিৎসা পদ্ধতির অপশনগুলো সম্পর্কে বিস্তারিত জানবো, তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। আচ্ছা, থ্যাংক ইউ।
প্রিয় দর্শক, জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24 অনুষ্ঠান থেকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ, আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। স্যার, বিরতির আগে কথা বলছিলাম যে কি কি কারণে একজন ব্যক্তির বাচ্চা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠদের পেপটিক আলসার ডিজিজ হতে পারে। একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। যেমন আমার পেটে ব্যথা হচ্ছে, আমি ধরে নিচ্ছি যে আমার সেটি অ্যাসিডিটির ব্যথা, গ্যাস্ট্রিকের ব্যথা, সাধারণ টার্ম এগুলো আমাদের, এবং প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি। তো এই ব্যথাটি আসলে কি কারণে? আসলে কি গ্যাস্ট্রিকের ব্যথা, নাকি অন্য কোনো সমস্যা, নাকি লিভারের কোনো সমস্যা, নাকি পেনকিয়েটাইটিস, নাকি অন্য কোনো সমস্যা? কি করে বুঝবো? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। প্রথম কথা হল উত্তরটাই এরকম হবে, অর্থাৎ এটার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি। এই যে পেট ব্যথা করে, আমরা তো বললাম পেপটিক আলসার, 1 নম্বর পেপটিক আলসার। 2 নম্বর হলো যে একটা রোগীর পেইন অফ প্যাটার্ন উপরে আমরা ধরে ফেলবো যেটা এটা কি পেপটিক আলসার ডিজিজ নাকি আদার দেন পেপটিক আলসার ডিজিজের কারণে এই পেনটা অনুভব করতেছে রোগী। যেমন অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, এখানে কিন্তু সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন হবে, সাথে বমিটিং। প্রায় 70% কেজি প্যানক্রিয়াটাইটিস বমিটিং থাকে। ফিভার থাকতেও পারে, নাও থাকতে পারে। রোগীটা বিছনায় শুইতে পারবে না, শুইতে ব্যথা পারবে, ওইটা বসে থাকবে, হাঁটলে ঝাঁকি লাগলে ব্যথা পারবে। ইট ইজ ডায়াগনস্টিক ফর অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। সেক্ষেত্রে আমরা 2-3টা পরীক্ষা করলে, যেমন অ্যামাইলেজ, লাইপেজ, এই 2টা পরীক্ষা করলেই, আর ব্লাড কাউন্ট, 3টা পরীক্ষা করলেই আমি ডায়াগনোস করে বলতে পারবো যে মোস্ট লাইকলি অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। তার সাথে আরও সাপোর্টিং হবে কি আল্ট্রাসোনোগ্রাফি অফ দ্য হেপাটোবিলিয়ারি সিস্টেম বা অ্যাবডোমেন। এটা করলে আমার ডায়াগনোস হয়ে যাবে। আবার সেকেন্ড হলো কি অ্যাকুট কোলিসিস্টাইটিস, একদমই পিত্তথলিতে পাথর। পিত্তথলিতে পাথরও থাকতে পারে, নাও থাকতে পারে। অনেক সময় পাথর ছাড়াও অ্যাকুট কোলিসিস্টাইটিস হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু একটু ভিন্নতা কীরকম, এরকম সিভিয়ার পেইন হবে। কোন জায়গায় রুগী হাত দিয়ে দেখাবে, এই বুকের নিচের অংশে, ডান পাশে করার নিচে ব্যথা করে, রুগী এরকম বলবে করার নিচে সাংঘাতিক ব্যথা, আমরা নড়াচড়া করতে পারি না। তার সাথে একটু জ্বর আছে, কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে, বমি হইতেও পারে, নাও হইতে পারে। এই সিভিয়ার পেইন হবে, এবং রুগী যদি শ্বাস নেয় তাহলে ব্যথাটা বাড়বে। আচ্ছা আচ্ছা। তো এইরকম হইলে আমরা যেহেতু কাছাকাছি জায়গায় সবগুলো অর্গান রয়েছে, সেটি পেনক্রিয়েটাইটিস নাকি পিত্তথলিতে পাথর নাকি লিভারে জটিলতা, এটি বোঝার জন্য আসলে শুধুমাত্র নিজেরা নিজেরা ওষুধ খেয়ে গেলাম। যদি এরকম হয়, আমি যদি মনে করি যে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, তাহলে আমার ইনভেস্টিগেশন অন্য লাইনে যাবে। আর যদি মনে করি ইট ইজ পেপটিক আলসার ডিজিজ, তখন আমার কিন্তু ইনভেস্টিগেশন যাব। দুটাই আমার সবগুলো ইনভেস্টিগেশন লাগবে। কিন্তু ইনভেস্টিগেশন আগে যদি আমি অনেক সময় অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফাকশন হইলে, লাইক অ্যাকুট কোলিস্টারিজ প্যানক্রিয়াস, এরকম সিভিয়ার পেইন হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু ওই পেনটা একটু ভিন্ন হবে। রোগী বলবে, স্যার আমার বুকে মনে হয় কেউ 100 মণ 10 মণ ওজন দিয়ে বসে চাপ দিয়ে রাখছে, এরকম। এবং এটা শর্ট লাস্টিং হয়, 5-10 মিনিটের পরে রোগী দেখবেন যে অন্যরকম হয়, এক্সপায়ার করবে, না হলে সব ভালো কমবে। কী কারণে? তার ইন দ্য মিন টাইম সে ডাক্তারের প্রসেসে যাবে এবং ডাক্তার ডায়াগনোস করে তার ট্রিটমেন্টটা দিয়ে দিবে। আচ্ছা। আর 2 নম্বরের ওখানে কিছু টেস্ট আছে। কি টেস্ট আছে? সেক্ষেত্রে ওইখানেও কিন্তু বমি হবে, সোয়েটিং হবে অ্যাকুটিক মাইক্রো ইনফেকশনের বেলায়। আর রোগীর ডাক্তার তখন কী করবে, তার ট্রোপোনিন আই বলি আমরা, এই ইসকেমিক হার্ট ডিজিজের জন্য একটা টেস্ট ইমিডিয়েটলি করবে, আর একটা ইসিজি করবে। ইসিতে ইনিশিয়ালি কোনো চেঞ্জ, 6 ঘন্টার মধ্যে কোনো চেঞ্জ নাও আসতে পারে, কিন্তু ওই যে ট্রোপোনিন আই যেটা, দ্যাট উইল বি এলিভেটেড, মানে হাই থাকবে। এক এগুলা তো। আর যদি পেপটিক আলসার যদি হয়, তার কিন্তু ক্লাসিক্যাল কিন্তু সিমটম আছে একদমই। যেমন আমরা বলি যে একটা রোগী আমার কাছে হলো, স্যার আমার উপর পেটে ব্যথা করে এবং খালি পেটেই বেশি হয়, বেশি কিছু খাইলেই কমে যায়, এটা ক্লাসিক্যাল। আর 2 নম্বর হলো যে এখানে কিন্তু বমি হইতে পারে, তারপর আপনার মুখে লাল আসতে পারে, বেশি জ্বালা পোড়া থাকতে পারে। রোগী বলতে পারে আমার পেটে খুব গ্যাস হয়, আমার পেট খুব টাইট লাগে, এরকম। আর কেউ বলে হাঙ্গার পেইন, স্যার ক্ষুধা লাগলে আমার ব্যথাটা বাড়ে, কিছু খাইলেই কমে যায়। তারপর রোগী যদি জিজ্ঞেস করে রাত্রে ঘুমের মধ্যে ব্যথা, হ্যাঁ স্যার রাত্রে 12টার পরে বা 2-3টার পরে খালি পেটে খাইলে থাকলে এই ব্যথাটা হয়। আমার কোনো ব্যথায় মনে হয় যে আমার ঘুম ভেঙে যায়। তখন কি করেন,
বলে আমি কিছু খাই, খাইলে আমার ব্যথা কমে যায়, বা অ্যান্টাসিড সিরাপ খাই, খাইলে কমে যায়, গ্যাস্ট্রিক খাই, খাইলে কমে যায়। ইট ইজ ডায়াগনস্টিক ফর পেপটিক আলসার ডিজিজ। তাহলে এই রোগীর আর কোনো টেস্টের প্রয়োজন পড়ে না। কিন্তু যদি আমার প্যানক্রিয়াস মনে করি তাহলে আমার টেস্ট প্রয়োজন আছে। তারপরে স্যার পেপটিক আলসার ডিজিজের ক্ষেত্রে আমরা শুধুমাত্র ক্লিনিক্যাল ফিচারেই ডায়াগনোসিস করব। ক্লিনিক্যাল ফিচার দ্য 60% কেদে কনফার্ম ডায়াগনোস করে বাই দ্য ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স অফ দ্য গ্যাস্ট্রোন্টারোলজিস্ট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। পাশাপাশি অন্য কি কোনো বিশেষ পরীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে? এই যদি এরকম যে ক্লাসিক্যাল সিম্পটমটা প্রেজেন্ট করে রোগী, তাহলে আর অন্য কোনো টেস্টের প্রয়োজন পড়ে না। আমি তাকে পেপটিক আলসার হিসেবে চিকিৎসা দিতে পারি। দেখা যাবে যে চিকিৎসা দেওয়ার উইদিন 7 to 10 days রোগী মনে করে সালাম ভালো হয়ে গেছে। আচ্ছা, এরকম এত ড্রামাটিক রেসপন্স পাওয়া যাবে। আর যদি কোনো কোনো ক্ষেত্রে আমার একটু সন্দেহ হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমার কিন্তু প্রসিডিউর লাগবে। যেমন কি আগে আমরা যেমন যে ব্লাড কাউন্ট আমরা কমন করি, অন্য কারণে তো ব্লাড কাউন্টটা বাড়ে, পেপটিক আলসার ব্লাড কাউন্টটা বাড়বে না। 2 নম্বর হলো যে সেখানে আমরা আলট্রাসোনোগ্রাফি করি, আলট্রাসোনো করলে কোলেস্টেরল আছে কিনা, প্যানক্রিয়াস আছে কিনা আমার বোঝা যাবে, তাহলে এক্সক্লুড হয়ে গেল। নেক্সট হলো কি ঘা আছে কিনা দেখবো। ঘা দেখার জন্য দুইটা টেস্ট আগে করা হয়তো, বেরিয়াম মিল এক্স অফ দ্য স্টমাক অ্যান্ড ডিউডেনাম ইন সিরিজ, এটা আগে করা হয়তো। কিন্তু এগুলা যেহেতু ডায়াগনস্টিক অ্যাকুরেসি খুব কম, 40 to 60। আচ্ছা, তবে এখন আবার ডাবল কন্ট্রাস্ট একটা দেওয়া আছে, সেটা যদি এটা ডায়াগনস্টিক অ্যাকুরেসি অলমোস্ট 90% এরকম ক্লেম করে, কিন্তু এগুলো বেশিরভাগই আমরা ডায়াগনস্টিক পারপাস ব্যবহার করি না। তাহলে এখন আমরা কি করি, এন্ডোস্কোপি অফ দ্য আপার জিআই ট্র্যাক্ট। আচ্ছা, এই এন্ডোস্কোপি করলেই আমরা বুঝতে পারি যে তার গ্যাস্ট্রিক আছে কিনা বা পেপটিক আলসার আছে কিনা, যদি থেকে থাকে সেটা কোন জায়গায় আছে, ইসোফেগাস আছে নাকি পাকস্থলীতে আছে নাকি ক্ষুদ্রান্তে আছে, আমরা ডায়াগনোস করি। মানে বর্তমান প্রেক্ষাপটে আসলে কি স্যার, এন্ডোস্কোপি কি অ্যানেস্থেসিয়া দিয়ে করা হয় নাকি সাধারণভাবে? হ্যাঁ, দুভাবেই করা হয়। একটা হলো যে বেশিরভাগ চেম্বারে অ্যানেস্থেসিয়া দেওয়ার ব্যবস্থা নেই, তারা কি করে গলাটায় লোকাল অ্যানেস্থেসিয়া স্প্রে করে, তো গলাটা অবশ্য করিয়ে নেয়। গলায় তো বেশি সেন্সিটিভিটি, তো এখানে ওই গলায় দেওয়ার সাথে রুগী বমি বমি ভাব লাগে, কেউ কেউ শ্বাসকষ্ট লাগে, দম বন্ধ আছে এরকম বলে, তো সেই জন্য আমরা গলাটা অবশ করে দিই বেশি বলে এটা। আর কোনো কোনো যেমন ইম্পালসের মতো হসপিটাল তেজগাঁ যেটা আছে বা আরও সব যেগুলো আছে, এই সমস্ত হসপিটালে কিন্তু রুগী যদি চায়, যেমন স্কয়ার হসপিটাল, তারপরে এখানে আরেকটা কি আছে আমাদের এবার কেয়ার হসপিটাল, এখানে কিন্তু অ্যানেস্থেসিয়া করার উপায় আছে কিন্তু কস্টলি। আচ্ছা আচ্ছা, যদি এটা অ্যানেস্থেসিয়া করতে যায় তাহলে নট লেস দ্যান 30,000 ইন বাংলাদেশ। আচ্ছা, তো কাজে বেশ কস্টলি। আর যদি আমি অ্যানেস্থেসিয়া সারা করি তাহলে মাত্র 2,000 থেকে 2,500 টাকা টাইমে হয়ে যায় এবং খুব দ্রুত সময়ে। শর্ট টাইমে মানে যেমন আমি যখন এন্ডোস্কোপি করি মাত্র 20 সেকেন্ড লাগে, আমার 1 মিনিটও না, 20 সেকেন্ড বাহ, আমি করে ফেলি। এবং আমার রোগী এই যে আমি আগে তো আমি অ্যানেস্থেসিয়া সারাই করে ফেলতাম, তো যাক পরে এখন আবার আমি স্প্রে করি, স্প্রে দেওয়ার পর রুগীটা ভালো বোধ করে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটা লোকাল অ্যানেস্থেসিয়া তো আবার সাইড ইফেক্ট ভ্যাসোভেগাল অ্যাটাক হয়, আচ্ছা, তো সেই ক্ষেত্রে আবার একটা ঝামেলা। আর অ্যানেস্থেসিয়া দিতে গেলে তো তার তো রুগী তো যদি হার্ট ডিজিজ থাকে, স্যার অ্যানেস্থেসিয়া ছাড়া নরমাল ভাবে করাটাই একদম বেস্ট অপশন। বেস্ট অপশন, তাকে মোটিভেটেড করে নিতে হবে, এক্সপারশন দিয়ে তাকে বুঝিয়ে নিতে হবে। এবং রুগীটাকে যদি এক্সপারশন বুঝিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু রুগী বুঝে, বোঝার পরে কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো কি, আমাকে যেটা ভালো লাগে যে আমি যে কোনো অ্যানেস্থেসিয়া ছাড়াও যদি করি, রুগীর সাথে আমি হাসতে কথা বলতে শুরু করে ফেললাম, রুগী বুঝতে পারলো না। আচ্ছা আচ্ছা, এরকম। বাহ। তো কাজে একদম শেষ দিকে আছি আলোচনার, ট্রিটমেন্ট পদ্ধতি সম্পর্কে জানতে চাই যে আসলে পেপটিক আলসার ডিজিজ কি নিরাময়যোগ্য কোনো ব্যাধি নাকি নিয়ন্ত্রণযোগ্য? আচ্ছা, এখন হলো আমার এই কথাটা বলার আগে আমার কিছু কথা আছে, সেটা হলো আগে বলা হতো এটার প্রভাব আছে, একটা প্রবাদ, ওয়ান্স এ পেপটিক আলসার অলওয়েজ এ পেপটিক আলসার। এটা কখন বলা হতো, বিফোর দ্য ডিসকভারি অফ এইচ পাইলোরি ইনফেকশন অ্যাট দ্য মেন কজেটিভ এজেন্ট। কিন্তু এখন তারা আইডেন্টিফাই হয়ে গেছে যে মেন কজেটিভ এজেন্ট কোনটা। তো কাজে এখন আমি যদি এই কালপিটটাকে খেদিয়ে দিতে পারি, মারতে পারি, তাড়িয়ে দিতে পারি পাকস্থলী থেকে বা শরীর থেকে, তাহলে তো আমার এই রিস্ক চলে গেল, তাহলে আমার আলসারও ভালো হয়ে যাবে। 2 নম্বর আর এটা রিকার করবে না। তাহলে এটা বলতে গেলে এক্সপার্ট দিতে গেলে আমার একটা জিনিস লাগে, সেটা কি, পেপটিক আলসার যে ক্রনিক ডিসঅর্ডার উইথ হুইচ রানস এ রিকার অ্যান্ড রিমিশন স্টেজ। আচ্ছা আচ্ছা, মানে এটা ভালো হবে আবার হবে, ভালো হবে আবার। আমি যদি চিকিৎসা নাও দেই তাও কিন্তু ভালো হতে পারে কতদিনের মধ্যে, 6 থেকে, আজকে ব্যথা বুঝলাম 6 থেকে 8 সপ্তাহের মধ্যে এটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, উইদাউট এনি ট্রিটমেন্ট। এটা ন্যাচারাল হিস্ট্রি, এই পেপটিক আলসার ন্যাচারাল প্রাকৃতিক তাদের দৌড় বা গতি। হ্যাঁ, তো কাজে এলো ব্যাপার।
আবার গ্যাস্ট্রিকের থেকে কিন্তু বেশি ক্ষেত্রে এটা হয় না, তার ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করতে হয়। তো এই হলো ব্যাপার। তো কাজে এই পেপটিকাসের ন্যাচারাল হিস্ট্রিটা আমার জানতে হবে এক। সেই জন্য আমি যদি মনে করি যে ট্রিটমেন্ট দিব, কী ট্রিটমেন্ট দিব, তার আগে আমার প্ল্যান করতে হবে। প্ল্যান করতে হবে যে আমার উদ্দেশ্যটা কী। আমার এই রুগী, তাহলে আমার বলতে হবে যে রুগী আমার কাছে সিমটম রিপ্রেজেন্ট করছে। কী সিমটম? পেট ব্যথা। তাহলে এটা আগে রিলিভ করতে হবে। এটা রিলিভ করার জন্য আমি সিম্পল অ্যান্টাসিড ব্যবহার করতে পারবো। আচ্ছা। এবং এটার তাৎক্ষণিক পেন রিমুভ হবে বা কমে যাবে। তো এটা একটা কোর্স দিতে পারি 4 থেকে 6 সপ্তাহ এটা এক ট্রিটমেন্ট হতে পারে। 2 নম্বর হলো যে এর সাথে আমরা H2 ব্লকার বা যে র্যানিটিন আমরা খাই, তারপর ফ্যামোটিনিন খাইলে এই সমস্তটা এটা দিতে পারি। অথবা সিম্পল আমি কোনো কিছু না দিয়ে আমি পিপিআই 3rd জেনারেশন যেগুলো সেটা দিতে পারি। তো এগুলো ব্যবহার করতে পারি। তো এখন পিপিআইয়ের মধ্যে অনেক জিনিস আছে। তারপর এখন তো নিউয়ার পিপিআই বা এই সোডিয়াম পটাশিয়াম ডিপিএর এগুলো আর চলে আসছে বাজারে রিসেন্ট যেটা। তো এটা কিন্তু অনেকগুলো আছে যেগুলা সাইড ইফেক্ট আছে, আবার সাইড ইফেক্ট আছে। আর যে এইটার জন্য আমার আগে তাহলে প্ল্যান করতে হবে যে এইটা সিমটমটা আমি রিলিভ করলাম, তাহলে যে ঘাটা বললাম যে ফ্রিকুয়েন্টলি এটা রিল্যাপস করে আবার রিমিশনে চলে যায়। আচ্ছা। তাহলে যাতে এটা না হয় তাহলে আমার ঘাটা একবার ভালো করতে হবে। একদমই। তো সেই ঘাটা ভালো করতে হবে, তাহলে আমার এসপালুইটাকে আবার শরীর থেকে সরাইতে হবে। তাহলে আমার রুগীকে সিমটম রিলিভ করার পরেই কিন্তু আমার প্ল্যান থাকবে মাথায় যে রুগীর আমি এন্ডোস্কোপি করে দেখবো যে আদৌ তার আলসার আছে কিনা। যদি কনফার্ম হয় যে আলসার আছে, এবং সেই সাথে আমি এসপালুইড টেস্টটা করে ফেলবো। সেটা বায়োপসি করে করা যায়, রক্তের থেকে করা যায়, ঠিক আছে। তো স্টুল ফিকাল অ্যান্টিজেন থেকে করা যায়, আরও কিছু টেস্ট করা যায়। বায়োপসি বিভিন্নভাবে করা যায়। একটা হলো বায়োপসি করে আমি অর্গানিজম আইডেন্টিফাই করবো, আর হলো কী টাইপের প্যাথোলজি সেটা আমি আইডেন্টিফাই করবো। তো এই ব্যাপার তো এগুলো করে যদি কনফার্ম হয়ে যায় তার পেপটিক আছে, তার সাথে এসপালুই আছে, তাহলে ডেফিনেটলি এই রুগীকে আমি অ্যান্টি এসপালুইড থেরাপি দেবো। তার মানে স্যার কি ধরনের চিকিৎসা পদ্ধতি দিবে এই প্ল্যানটা শুধুমাত্র একজন চিকিৎসকের নিজের মতো করে হরহামেশা ফার্মাসিতে গিয়ে ট্রিটমেন্ট নেওয়ার কোনো সুযোগ নেই। আলোচনার একদম শেষ প্রান্তে স্যার আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ভালো থাকবেন। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। খাদ্যাভ্যাসে পরিবর্তন কিংবা জীবনযাপনে পরিবর্তন আনে পেপটিক আলসার ডিজিজের মতো রোগগুলোকে নিয়ন্ত্রণে আনা সম্ভব। আসুন আমরা একটু সচেতন হই, সুস্থ সুন্দরভাবে বাঁচতে শিখি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।